আপনাদের সবাইকে একটা কথা বলার ছিল। আমি ৩ নম্বর পর্বটা দিয়েছিলাম আবির স্প্যারো, কিন্তু কোনো কারণবশত মাঝখানে সাউন্ডটা পুরোপুরি চেপে গেছে। তো ওখানে হয়তো ওর জন্যই আমি ভিউজ পাচ্ছি না, তাই আমি এটা আবারও দিচ্ছি। আপনাদের সমস্যা না যাতে হয়, তাই জন্য আমি এটাকে প্লে লিস্ট করবো, কিন্তু ওই ভিডিওটা আমি তুলব না। তার কারণ আমি যেহেতু নিউ ক্রিয়েটার, তো ওই ভিডিওটা তুললে আমার চ্যানেলে অনেক সমস্যা হতে পারে, তো সেই ভয় একটা পাচ্ছি, তাই আমি তুলছি না। তো শুরু করছি। আবির স্প্যারো, লেখনীতে সালমা চৌধুরী, পর্ব সংখ্যা ৩। মেঘ ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দিল, না, একদম না, আমার ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই, তাই না বন্যা? মেঘের কথা শুনে তানভীর মৃদু হাসল। মেঘ বন্যার দিকে তাকাতে বন্যা ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল। মেঘ এগিয়ে এসে বন্যার হাত ঝাঁকিয়ে আবারও শোধালো, এই বন্যা, আমার ভাই ভালো না? বন্যা না পেরে কোনো মতো জবাব দিল, হ্যাঁ, খুব ভালো, এখন যেতে হবে। তানভীর পকেট থেকে কিছু টাকা বের করে মেঘকে দিয়ে বলল, তোর বান্ধবীকে নিয়ে কিছু খেয়ে নিস, বেচারি না খেয়ে বেরিয়েছে, আর তুইও হয় কিছু খাসনি মনে হয়। ইস, আদিক্ষেতা! তানভীর রাগে স্বরে আওড়ালো, এই মেয়ে কী বলে? বন্যা সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরে এপাশ ওপাশ মাথা নাড়তে নাড়তে বলল, কিছু বলেনি। তানভীর ধমকের সুরে ফের বলল, বলবেও না, আমার সামনে উল্টোপাল্টা আচরণ করলে এর ফল খুব খারাপ হবে। মেঘ রিকশাতে উঠতে উঠতে বলল, ভাইয়া, তুমি ইদানিং খুব মেজাজ দেখাচ্ছ। আব্বুকে বলে তোমার ডাক্তার দেখাতে হবে খুব দ্রুত। কিসের ডাক্তার? পাগলের ডাক্তার। তানভীর নিরেট কণ্ঠে আওড়ালো, আমি কি পাগল? মেঘ খানিক হেসে বলল, মনে হয় আমার আঁচড় পড়েছে, না হয় তুমি তো পাগল হওয়ার কথা না। তাছাড়া তুমি পাগল হলে আব্বু আম্মুর কী হবে? তাদের একটাই ছেলে, বংশের বাতি বলে কথা। তানভীর কপালে ভাঁজ ফেলে রাগে চোখে তাকিয়েছে কেবল। অমনি তানভীরের ফোন বাজতে শুরু করেছে। তানভীর ফোন বের করে মুচকি হাসলো। মেঘকে ধমক দেওয়ার বদলে শান্ত গলায় বলল, সাবধানে যাস। তানভীর হাব দেখে মেঘের মনের খটকা লাগছে, কিন্তু রিকশাওয়ালা মামা রিকশা চালাতে শুরু করেছে বলে মেঘ আর কিছু বলতে পারেনি। মিনিট দুয়েক মেঘ চুপ করে বসে ভাবছিল। হঠাৎ বন্যার ডাকে ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো। বন্যা জিজ্ঞাসা করলো, কথা নেই বার্তা নেই, তুই হঠাৎ পড়তে গেলি কেন? মেঘের উৎসুক আপনা আপনি দুপাশে সরে গেল। নিভু নিভু চোখে বন্যার দিকে তাকিয়ে বলল, প্রিয়জনের সঙ্গে প্রথমবার দেখা করতে গেলে মেয়েরা শাড়ি পরে, তুই কি এই কথাটাও জানিস না? মেঘের কথা শুনে বন্যা চমকে উঠল। কণ্ঠ রোধ হওয়ার অবস্থা মেয়েটার। মেঘের সাথে বন্যার বন্ধুত্বের কতগুলো বছর পেরিয়েছে। প্রাইমারি স্কুল থেকে তাদের পথ চলা শুরু। সৌভাগ্যক্রমে দুজন এখন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এত বছর পথ চলায় মেঘকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি বন্যা। পড়াশোনার সুবাদে মেঘের আব্বু আম্মু তানভীর আর মেঘকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। বিজ্ঞান বিভাগের পড়াশোনা করার মেঘের পড়াশোনার চাপটাও একটু বেশি ছিল, তাই আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যাওয়াও খুব একটা হয়ে ওঠেনি। তানভীর ছাড়া মেঘের জীবনে আর কোনো ছেলের অস্তিত্ব আছে বলে বন্যা মানতে পারছে না। ভার্সিটিতে ক্লাস শুরু হলো মাত্র 2 মাস হবে, এর মধ্যে একজন ছেলে বন্ধুর সাথে পরিচয় হয়েছে। তাদের মধ্যে কেউ যে মেঘের প্রিয়জন হতে পারে এর সম্ভাবনাও নেই। সবচেয়ে বড় বিষয় যে মেঘ বাসা থেকে বের হওয়ার আগে তানভীর ভাইয়ার কানে খবর পৌঁছে যায়। টিউশন থেকে বের হতে 5 মিনিট দেরি হলে উপস্থিত হয়ে পড়েন সেখানে। মেঘ তার প্রিয়জনের সঙ্গে শাড়ি পরে দেখা করতে যাচ্ছে, অথচ তানভীর ভাইয়া কিছু বলল না। এটা অসম্ভব বিষয়। বন্যা ভাবতে ভাবতে আচমকা চেঁচালো, এ হতে পারে না। কি হতে পারে না? বন্যার অস্থিরতা বাড়ছে, শরীর ঘামতে শুরু করেছে। অবিশ্বাস চোখে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি? বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে মেঘ মৃদু স্বরে বলল, ভার্সিটিতে। কিন্তু তুই যে বললি প্রিয়জনের সাথে দেখা করতে যাবি। মেঘ দাঁত গেলিয়ে হেসে বলল, সামান্য একটা কথাতে তুই এত সিরিয়াস হয়ে গেলি? দেখ তোর শরীর কিভাবে ঘামছে। বন্যা জোরে নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তোর কাছে বিষয়টা মজা বা ফাজলামো হতে পারে মেঘ, কিন্তু আমি তোর ব্যাপারে ভীষণ সিরিয়াস, খুব সিরিয়াস। আমার সিরিয়াস হওয়ার কারণটাও আশা করি তোর অজানা নয়। কী কারণ? একদিন তুই রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলি। তোর ভাই ভেবেছিল তুই আমার সাথে বেরিয়েছিস। না হয় তুই কোথায় আছিস আমি জানি। তার জন্য আমার বাসায় গিয়ে আমাকে ঘুম থেকে টেনে তুলে আব্বু আম্মুর সামনে ধমক দিয়ে বলেছিল তোকে বের করে দিতে, না হয় আমাকে পুলিশে দেবে। অষ্টম শ্রেণী পড়া আমি তখন পুলিশ জেল সম্পর্কে কিছুই বুঝতাম না। আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, মেঘ কোথায় আছি আমি জানি না। কিন্তু তোর ভাই আমার কথা বিশ্বাস করা তো দূর, আব্বু আম্মুর সামনে চিৎকার করেছিল আমার বোনকে না পেলে তোমার খবর আছে। আমার জন্য নাকি তোর সাহস বেড়ে গিয়েছে, তুই বদমেজাজি হয়ে যাচ্ছিস।
তোকে বাসা থেকে বের করার পেছনে নাকি আমার হাত আছে, আরও কত কথা। সেদিন আব্বু আম্মুর সামনে কান ধরে বলেছিলাম তোরা সঙ্গে আমি আর মিশবো না, তোদের বাসায়ও আসবো না। মেয়ে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো, তারপর মিসলি কেন? আমার জন্য কানে ধরেছিলি, অথচ এখন আমার গা ঘেঁষে বসে আছিস, লজ্জা লাগে না তোর? মেঘের রাগে কটকট করতে করতে বলল, তোর ভাইয়ার জন্যই মিশতে বাধ্য হয়েছি। তোকে খুঁজে পাওয়ার পর মিষ্টি নিয়ে আমাদের বাসায় গিয়েছিলেন, আব্বুকে সরি বলে কাঁদো কণ্ঠে বলেছিলেন, আমি আমার বোনকে অনেক ভালোবাসি, আমার বোনের কিছু হলে আমি বেঁচে থেকেও মরে যাব আঙ্কেল। বনুকে না পেয়ে দিশাহারা হয়ে গিয়েছিলাম। বনু রাস্তাঘাটও ঠিক মতো চেনে না, একা কোথায় বের হয় না, বন্যা ছাড়া কারোর সাথে কোথাও যায় না। তাই ভেবেছিলাম বন্যা জেনে শুনে এমন করছে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এমনভাবে বলেছিলেন যেন উনি নিষ্পাপ। ওনার কথা শুনে আমার আব্বু মন নরম হয়ে গিয়েছিল। আব্বু ওনাকে পাশে বসিয়ে মিষ্টি খাইয়েছেন, আরও কত কি বলে সান্ত্বনা দিয়েছেন। তারপর বাসার সামনে এসে আমাকে বলেছিলেন, আগামীকাল আমাদের বাসায় বেড়াতে যেও। আমি রাগে বলে ফেলেছিলাম, আজকের পর মেঘের সাথে মিশবো না, আর আপনাদের বাসায় যাব না। সর্বনাশ করেছি। উনি চোখ রাঙিয়ে বলেছিলেন, তোমাকে আমার বোন বেস্ট ফ্রেন্ড মনে করে, এখন তুমি যদি ওর সাথে না মিশো তাহলে বোনও ভাববে আমি নিষেধ করেছি মিশতে। তারপর এই নিয়ে মন খারাপ করে কান্না করবে, এমনকি জ্বরও আসতে পারে। তোমার জন্য যদি আমার বোনের চোখে পানি কিংবা গায়ে জ্বর আসে তাহলে তোমার কি হতে পারে এটা তুমি কল্পনাও করতে পারবে না। তখন থেকে ভয় আর আতঙ্কে নিয়ে তোর সাথে চলাফেরা করি, আর কিছুই না। মেঘ বর্ণার কথা শুনে প্রথম দিকে হাসলো, এবার মুখে গোমরা করে প্রশ্ন করলো, তার মানে তুই আমাকে ভালোবাসিস না, আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস না? আমি কখন বললাম তোকে বেস্ট ফ্রেন্ড ভাবি না? আমি বলেছিলাম ছোটোবেলা তোর ভাইয়ের ভয়ে তোর সঙ্গে মিশতে বাধ্য হয়েছিলাম। এখন তো বড় হয়ে গেছি, তার মানে আর এখন আমার ভাইকে ভয় পাস না? বন্যা কয়েক সেকেন্ড নীরব থেকে আস্তে করে জবাব দিল, জানি না। মেঘ মৃদু হেসে বলল, মন খারাপ করিস না, সত্যি বলতে ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, যেমন শাসন করে তেমন আদরও করে। ভাইয়ার জন্য বাসায় আমার সব শাস্তি মাফ হয়েছে, যদিও আমার করা অন্যায়ের শাস্তি প্রতিনিয়ত ভাইয়াকে পেতে হয়। বন্যা শীতল কণ্ঠে বলল, আমার জীবনে বড় একটা আফসোস, আমার কোনো বড় ভাই নেই, শাসন করা কিংবা ভালোবাসার মতো একটা মানুষ নেই। সব বিপদ আপদে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য বড় ভাই নামক বটবৃক্ষটা আমার নেই। তাই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য করার সাজে না। বন্যাকে স্বাভাবিক করার জন্য মেঘ বলল, আমার জীবনেও তো বড় কোনো বোন নেই, একটা ছোট বোন যাও আছে, কিন্তু কত বছর যাবৎ দেখা সাক্ষাৎ নেই। তোর বাসায় বড় আপু আছে, একটা ছোট ভাই আছে, গল্প করার সঙ্গী আছে, কিন্তু আমার রাগ অভিমান শেষে ভাইয়া ছাড়া কেউই নেই আমার। মেঘ একটু থেমে ফের বলল, তাছাড়া আমার ভাই মানে তোরও ভাই। থাক বোন, তোর ভাইয়ের মতো ভাই আমার না হলেও চলবে, এত ভালোবাসা আমার সহ্য হবে না। মেঘ মুচকি হাসলো। এর মধ্যে রিক্সা ভার্সিটি গেটে পর্যন্ত পৌঁছে গেছে। ভার্সিটিতে এত মানুষের আনাগোনা দেখে মেঘের বুক কাঁপছে। প্রথমবার শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে, কিন্তু মনের ভেতর বিন্দুমাত্র সাহস নেই। বন্যা ডাকলো, এই মেঘ নেমে আয়। মেঘ, আমার লজ্জা লাগছে, প্রিয়জনের সাথে দেখা করতেও এত লজ্জা? কোথায় প্রিয়জন? বন্যা মজার ছলে বলল, তোর অপেক্ষায় বসে আছে কোনো এক বৃক্ষের তলায়। মেঘ রিক্সা থেকে নেমে শাড়ি ঠিক করতে ব্যস্ত হলো। বন্যার কথায় উত্তর দেয়নি বলে বন্যা কিঞ্চিত কোমল গলায় আওড়ালো, কাউকে মিস করছিস? মেঘ আলগোছে প্রশ্ন করলো, কাকে মিস করব? এই যে শাড়ির কুচি ঠিক করে দেওয়ার মানুষটাকে। মেঘ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমার শাড়ি ঠিক করে দেওয়ার মানুষ এই জীবন আর আসবে বলে মনে হয় না। কেন? একটু আগে না বললি প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাচ্ছি? দুষ্টামি করেছি তোর সাথে। বন্যা নিচুমি হয়ে মেঘের শাড়ি ঠিক করে দিল, তারপর বসা থেকে উঠে মেঘের দিকে হাত বাড়িয়ে বলল, আমি থাকতে তোর কোনো কিছুর অভাব হবে না। সত্যিকারের প্রিয়জন আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি না হয় তোর প্রিয়জন হয়ে রইলাম। মেঘ বন্যার হাতে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, আমার জীবনে প্রিয়জন আসলেও তোর অবস্থান সর্বদা একই থাকবে। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আসিস আর সর্বদা থাকবি। ভার্সিটির আনাচে কানাচে বসন্তের আমেজ, বসন্তী শাড়িতে অগণিত মেয়ের অপরূপা সেজেছে। হিমুর মতো হলুদ পাঞ্জাবিতে সেজে শখানেক যুবক দূর থেকে তাদের একসঙ্গে দেখে মনে হচ্ছে কপতির মেলা বসেছে। তাদের মাঝখানে মেঘ আর বন্যাকে অসহায় অবলা লাগছে। মেঘেরা ক্যাম্পাসে পৌঁছাতে বসন্ত বরণের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। হল রুমের পেছনের দিকে কোথাও বসার মতো জায়গা নেই, এমনকি দাঁড়ানোর জায়গাও সংকট। সাউন্ড বক্সে গান বাজে, বাতাসে বাহিছে প্রেম লাগিল না, নয়নে লাগিল নিশাকার যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে, মধুর
অমৃতবাণী মেলা গেল সহজেই মরণে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাক তব ভুবনের ধূলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে। সরি বন্ধুরা, আমার গানের গলা অতটাও ভালো নয়, তাই আমি প্রথমে গানের সুর দিলেও দ্বিতীয়বারে লাস্টের দিকে আর সুর দিইনি। তো আবারও বলছি, আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমি আমার কথার মধ্যে কিছু চেঞ্জেস আনতে পারি বা আমার কোনো ভুল ত্রুটি হয় তো কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে বলবেন যে আমার এখানে ভুল হচ্ছে, আমি সেটাকে শোধরানোর চেষ্টা করব।